হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এই চ্যানেলে ভারতীয় সংবিধানের প্রথম পার্ট শুরু করছি। তো আমাদের এই চ্যানেলে আমরা ভারতীয় সংবিধান সম্পর্কে বিভিন্ন মানে যে পুরো সংবিধানটাই আমরা বাংলাতে দেব। তো এই সংবিধান সম্পর্কে আমরা এই চ্যানেলে আরো অনেক ভিডিও দেব, তো এটা তার প্রথম ভিডিও। তো এই সংবিধান সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সংবিধান সম্পর্কে কিছু কথা আগে আমি বলে রাখি। তো সংবিধান সম্পর্কে আমরা জানতে গেলে প্রথমেই আমাদেরকে সংবিধানের ইতিহাসটা জানতে হবে, যে সংবিধানটা কোথা থেকে তৈরি হলো। তো সংবিধানটা তো আর এমনি হঠাৎ চলে আসেনি যে 1947 সালে মানে দেশ স্বাধীন হলো তারপরে সংবিধান চলে এলো। আমাদেরকে এর জন্য এর অনেক আগে থেকে সংবিধান মানে তৈরির মানে উম, দাবি করে আসছিল আমাদের যেসব স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন এবং তৎকালীন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এবার কি হয়েছে, যে তখন মানে সেই সময়কার কথা বলছি। তো তারও অনেক আগে থেকে কিন্তু যখন ব্রিটিশরা আমাদের উপর মানে আমাদেরকে শাসন করতে থাকে, তখন দিন দিন মানুষ কিন্তু তার অত্যাচারে প্রতিবাদ করে এবং কি মানে প্রতিবাদের পর তারা বুঝিয়ে দেয় যে আমাদেরকে আমাদের অধিকার দিতে হবে, এবং ব্রিটিশ সরকার কিন্তু বুঝতে পেরেছিল যে ভারতকে এবার সংবিধান দিতে হবে। তো এই নানান রকমের অনেক আইন কানুন এসেছিল। এবার এই আইন, এবার আমরা কি করব, ওই সংবিধান তৈরির যে প্রথমের ইতিহাসটা আছে, মানে বিভিন্ন পিটসের ভারত শাসন আইন, এইগুলো আমরা এখন পড়বো না, আমরা ডাইরেক্ট ভারতের সংবিধানে ঢুকে যাব। ঠিক আছে, কারণ ওই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে আগেই মাথা খারাপ হয়ে যাবে, বিরক্ত লেগে কেউ পড়বে না। সংবিধানকে আমরা কিছু ভাগে পড়বো, মানে খুব ভালো করে। তো আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দেব সেই পুরোটাই হবে বাংলাতে বলা থাকবে, পিওর বাংলাতে। তো তোমাদেরকে শুধু জিনিসটা শুনতে হবে, মানে মেইন জিনিস হচ্ছে কনসেপ্ট। তোমাকে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি কনস্টিটিউশন থেকে যে প্রশ্নই পড়ো পারবা মোটামুটি অ্যান্সার। যদি নাও হয় যে সেম টু সেম প্রশ্ন তো আর অনেক টাইমে আসে না, কিছু ঘুরিয়ে প্রশ্ন দেয়, তো সেইগুলো সম্পর্কে কোনো অসুবিধা হবে না। এবার এইগুলো জানতে গেলে আমাদেরকে প্রথমে তার সম্পর্কে একটা মানে কনসেপ্ট রাখতে হবে, জিনিসটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যে জিনিসটা কি। তো সংবিধান সম্পর্কে পড়ার আগে মানে আমরা সংবিধান সম্পর্কে ঢুকবো, সংবিধান কি করে তৈরি হলো, কি ভাবে এগুলো পড়বো। ঠিক আছে। তো হ্যাঁ, আর একবার বলে দিই ইতিহাসটা সম্পর্কে। তো ইতিহাস আমরা পড়বো, অবশ্যই পড়বো, কিন্তু সেটা কিছুটা সংবিধান শুরু হওয়ার কিছুদিন পর, মানে সংবিধানটা কিছুটা পড়ে নিব যখন আমাদের ইন্টারেস্টটা সংবিধানে চলে আসবে। তারপর আমরা ওই মানে ভারতের সংবিধান তৈরির আগে যে বিভিন্ন অ্যাক্ট গুলো পাস হয়েছিল, ওই অ্যাক্টে কি কি ছিল। এবার একটা অ্যাক্ট এসেছে, কিছু লেখা আছে ধরো, তারপরে আবার আর একটা অ্যাক্ট এসে বলছে ওই যা লেখা ছিল আগের অ্যাক্টে ওটা বাদ। ওই জন্যই ওই সংবিধানের আগের যে প্রিভিয়াস হিস্ট্রি আমরা সেগুলো আগে পড়ছি না, আমরা এখন ডাইরেক্ট সংবিধানে এসে ঢুকবো, যে সংবিধানে আমাদের কিভাবে তৈরি হলো, তারপরে সংবিধানে কি বলা আছে। তাহলে তোমাদেরও একটা মানে মেন্টালিটি তৈরি হবে যে হ্যাঁ, এবার সংবিধান সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো চলো সংবিধান সম্পর্কে আমরা শুরু করি। ঠিক আছে, সংবিধান শুরু করার আগে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে জানবো। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে যে যেটাকে বাংলায় বলে গণপরিষদ। ঠিক আছে, তো এই কনস্টিটিউশন থেকে কনস্টিটিউয়েন্ট এসছে, আর অ্যাসেম্বলি মানে সবাই জানো সভা যেটাকে বলি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ, মানে সংবিধান যেখানে তৈরি হবে সেই জায়গাটাকে আমরা বলবো গণপরিষদ। গণ আর পরিষদ, গণ মানে জনগণ, আর পরিষদ মানে কোনো সভা বিশেষকে বলা যায়। তো ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন মানবেন্দ্রনাথ রায় 1934 সালে। তো এই মানবেন্দ্রনাথ রায় কে? তো তৎকালীন মানে এই 1934 সালে কমিউনিস্ট যে মুভমেন্ট এসেছিল, মানে কমিউনিস্ট মানে বুঝতে পারছো তো, বামপন্থী যে বিচারধারা, মানে আমাদের এখন বলে না সিপিআই, কমিউনিস্ট অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো সেই সময় বামপন্থী বিচারধারা মানে সেই সময় খুব একটা জোরতর করেছিল। তো সেই সময়ের যে মানবেন্দ্রনাথ রায় তিনি প্রথম বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার, এই গণপরিষদই আমাদেরকে পরবর্তীকালে সংবিধান মানে আমাদেরকে সংবিধান তৈরিতে সাহায্য করবে। তো তখন কেউ মানেনি, এই জিনিসটা আগে থেকে ভেতর ভেতর ছিল, কিন্তু তিনি প্রথম গণপরিষদের দাবিটা দিয়েছিলেন যে আমাদেরকে গণপরিষদ করে মানে আমাদের দরকার। তো যাই হোক, তারপরে ঠিক তার 1 বছর পর 1935 সালে কি হলো, ভারতীয় কংগ্রেস প্রথম বলল যে হ্যাঁ, আমাদের
গণপরিষদের তারা দাবি জানায় যে হ্যাঁ আমাদের গণপরিষদ দরকার। এই প্রথম কবে? 1935 সালে জাতীয় কংগ্রেস। এইবার তার ঠিক 3 বছর পর 38 সালে গণপরিষদ গঠনের জন্য কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জওহরলাল নেহেরু ইংরেজ সরকারের কাছে দাবি রাখে যে প্রাপ্ত বয়স্ক ভারতীয়দের দ্বারা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের নিয়ে পরিষদের গঠন দাবি জানায়। মানে এই যে জওহরলাল নেহেরু যিনি, অর্থাৎ আমাদের প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি ব্রিটিশের কাছে দাবি করলেন যে হ্যাঁ আমাদেরকে গণপরিষদ দিতে হবে, করে দিতে হবে, মানে আইনের মাধ্যমে দিতে হবে। তখনও তো ওই ব্রিটিশ আইন তৈরি, ব্রিটিশের যাই হতো, ব্রিটিশ আইন পাস করতো তার মাধ্যমেই হতো। তো যাই হোক, এই টাইমে এই শুরু হলো। এইবার তারপরে 1939 সালে কি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় শুরু হয়ে গেছে। এবার কিন্তু ব্রিটিশের সমস্যায় পড়েছে, ব্রিটিশ যুদ্ধ করছে। এবার ব্রিটিশের একদিকে যুদ্ধ করছে, একদিকে শাসন করছে। একটা বুঝতেই পারছো, একটা দেশে যখন যুদ্ধ লাগে তখন সরকারের পক্ষে কত রকম চিন্তার পদ্ধতি, মানে কি করবে ভেবে পায় না। তো এই 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এইবার ঠিক তারপর আগস্ট অফার এলো। আগস্ট অফার কি? আগস্ট অফার একটা, মানে অফার বলছে এটা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব আইন। তো ওরা এগুলো সমস্যা মেটাবার জন্য এসেছিল। এই 1940 সালে আগস্ট অফার এলো। আগস্ট অফার সম্পর্কে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। তো ব্রিটিশ সরকার গণপরিষদ গঠনের দাবি মেনে নেয়। বললো ঠিক আছে, আপনারা গণপরিষদ চাইছেন, তো আমরা গণপরিষদ আপনাদেরকে দেব, কিন্তু সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। মানে এই সময় কি হয়েছিল, ওরা চেয়েছিল কি যে আমাদের ইন্ডিয়া যেন চুপচাপ থাকে আর এবং আমাদেরকে সাপোর্ট করে বিশ্বযুদ্ধে। ঠিক আছে, ওরা এটাই চেয়েছিল যে এখনকার মধ্যে এদেরকে চুপ করিয়ে দিই এবং এদের সাপোর্টটা নিয়ে নিই, এবং এরপর বিশ্বযুদ্ধ শুরু হবে। বিশ্বযুদ্ধে আমাদেরকে সাপোর্ট করুক। এরপর এলো কি ক্রিপস মিশন। ক্রিপস মিশন কখন এলো? 1942 সালে। 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন একজন মানে ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রতিনিধি। ভারতে আসেন এবং একটি খসড়া নিয়ে আসেন। খসড়া মানে কি? একটা ড্রাফট যাকে বলে। তিনি বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশকে ভারতের একটি সংবিধান তৈরিতে সাহায্য করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ভারতকে একটি সংবিধান তৈরি করতে সাহায্য করবে গণপরিষদের মাধ্যমে। ঠিক আছে, এই এই যে ক্রিপস মিশন এসেছিল 1942 সালে, তার মধ্যে মুসলিম লীগের যে দাবি ছিল, মুসলিম লীগ কিন্তু তখন এই ব্রিটিশকে সাপোর্ট করে, ব্রিটিশকে সাপোর্ট করছে। কিন্তু ব্রিটিশ মুসলিম লীগের যে দাবি যে দুই ভাগে ভাগ করতে হবে, সেটা কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে। যে আমাদের ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করতে হবে, সেটা কিন্তু ব্রিটিশ প্রত্যাখ্যান করে দিয়েছে। এবার ব্রিটিশ কিন্তু বুঝতে পেরেছিল যে এই শুধুমাত্র মুসলিম লীগের সাপোর্ট নিয়ে আমাদের হবে না, আমাদেরকে এই এদেরও সাপোর্ট নিতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, তার জন্য তারা এই এটা প্রত্যাখ্যান করে এবং তারা একটা দেয় যে হ্যাঁ ঠিক আছে, সংবিধান তৈরি করে দেবো, কিন্তু সেটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হোক তারপর। ঠিক আছে, তো এরপর আসছে ক্যাবিনেট মিশন। তো এই ক্যাবিনেট মিশন একটা ভালো করে লক্ষ্য করো যে 1946 সালে এসেছিল, আর এদিকে এসছে ক্রিপস মিশন 42, মানে 4 বছর পর। ঠিক আছে, তো এই 4 বছরের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে? এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমেছিল 1945 সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, ঝামেলা শেষ হয়েছে ব্রিটিশের একটা। এবার এইখানে অনেক কিছু রাজনৈতিক জিনিসও পরিবর্তন হয়ে গেছে, মানে পলিটিক্যাল কি পলিটিক্যাল, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা আর কি, সেটা পাস হয়েছিল কবে? 1935 সালে। এবার সেই টাইমে কিন্তু একটা মানে ইলেকশনও হয়েছিল। এইবার ইলেকশনে ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, মিনিস্ট্রি গঠন করেছিল। তাদেরকে তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেওয়া হয়েছিল যে আপনারা শাসন করেন, কিন্তু পুরো ক্ষমতা দেওয়া হয়নি। তাই 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়, ভালো করে বোঝো। আর 37 সালে তার ঠিক 2 বছর পর মিনিস্ট্রি গঠন করেছিল। মিনিস্ট্রি মানে এই ক্যাবিনেট, যেগুলো মন্ত্রিত্ব। আর তারপর 28 মাস তাদের হাতে পাওয়ার ছিল। মানে কার হাতে পাওয়ার ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হাতে। ঠিক আছে, এবার তখন কিন্তু পাওয়ারটা শেষ হচ্ছে এই যে 1946 সালে। হুম, আর তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও শেষ। এইবার 24শে মার্চ 1946 সালে ক্যাবিনেটের ক্যাবিনেটের মানে ব্রিটিশ ক্যাবিনেটের প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এই স্যার স্ট্যাফোর্ড ক্রিপস যিনি, উনি ক্রিপস মিশনেও ছিলেন, এবং মিস্টার এভি আলেকজান্ডারকে নিয়ে গঠিত হলো ক্যাবিনেট মিশন, এবং তারা ক্যাবিনেট মিশন ভারতে নিয়ে এলো। এইবার এই জায়গাটাতে হচ্ছে একটা জিনিস বোঝার, যে এই ক্যাবিনেট মিশনের সময় কিন্তু মানে ব্রিটিশ বুঝতে পেরেছিল যে আমরা বারবার মুসলিম লীগকে বাইপাস করে মানে আমরা আমাদের যে
লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবো না। তাই জন্য তারা কি করেছিল যে কিছুটা হলেও মেনে নিয়েছিল মুসলিম লীগকে চুপচাপে, এই দুজনকেই মানে মুসলিম লীগ আর এদিকে ন্যাশনাল কংগ্রেস, এই দুজন মানে এই দুটো পার্টিকে মধ্যস্থতা করিয়ে দিয়েছিল যে ঠিক আছে, এটা ঠিক হলো। কারণ এর আগে যে দুটো মানে গেছে ওই দুটো ক্যান্সেল, আগস্ট টপার প্লাস ক্রিপস মিশন, তাই ওদের ভয় ছিল যে এই ক্যাবিনেট মিশনও ফেল হয়ে যাবে। তার জন্য ওরা অনেকটা মানে নিউট্রাল হয়ে গেছিল যে দুই দিককারই কথা আমরা মেনে নিয়েছি, এবার আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করছি। এবার আসছি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদ, যেটা আগেই বললাম। এবার গণপরিষদে আমাদের এখান থেকে কি আসে যে প্রশ্ন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই ইয়ের আগে এই যে 1946 সালে যখন মানে ক্যাবিনেট মিশন এলো, তখন ব্রিটিশ পাগল মানে বিরক্ত হয়ে গেছিল, এটা সত্যি। আর এই টাইমে আর একটা জিনিস হয়েছিল কি জানো তো, আমাদের রাজনৈতিক বিশাল পরিবর্তন হয়েছিল, যে এই টাইমে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু বিশাল ডিস্টার্ব করতে শুরু করেছিল। মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা আর কি মায়ানমারে দখল করেছিল কিছুটা, আন্দামান নিকোবর। তো এই সম্পর্কে আমরা আবার পড়বো। তো এই ঝামেলার মধ্যে ওরা বুঝতে পেরে গেছিল যে আমরা আর বেশি দিন নাই, আমাদেরকে যাই হোক এদেরকে এদের হাতে শাসন ক্ষমতা দিয়ে যেতে হবে। তাই এরা এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা মানে বললো ঠিক আছে আমরা তৈরি করছি। এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা পড়বো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি, এবার আমাদেরকে এখানে যেটা পড়তে হবে, প্রশ্ন আসে ডাইরেক্ট যে টোটাল সিট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কটা সিট টোটাল ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদে। তো সেটা ছিল 389টা, 389 সিট ছিল। এটা প্রশ্নতে অ্যান্সার করতে হবে যদি প্রশ্ন আসে, ঠিক আছে? তো 389 এর মধ্যে এবার ভালো করে বোঝো, এখানে বোঝার জিনিস আছে। 389 এর মধ্যে 296 জন ছিল প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। এবার এই 299 প্রাদেশিক আইনসভা সম্পর্কে জানতে হবে যে জিনিসটা কি। তৎকালীন সময়ে মানে সেই সময় ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ ছিল। এবার এই গভর্নর শাসিত প্রদেশ কি, মানে আমি পরিষ্কার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, পরে যখন এগুলো আরো এই ভেতরে হিস্ট্রিটা পড়বো তখন আরো বুঝতে পারবে। এখন এইটুকুই মনে রাখো যে ব্রিটিশের শাসনে 11খানা শাসিত প্রদেশ ছিল, ঠিক আছে, গভর্নরের প্রদেশ। আমাদের যেমন এখন আমরা বলি না যে আমাদের রাজ্য আছে এই 28টা অঙ্গরাজ্য, ঠিক তেমনি তখন 11টা ব্রিটিশের ছিল মানে রাজ্য ছিল, ঠিক আছে। তো সেই রাজ্য থেকে কজন, 292 জন আসবে এই 296 মধ্যে। আর বাকি 4 জন কোথা থেকে আসবে, বাকি 4 জন আসবে দিল্লি শাসিত, চার কমিশনার শাসিত, 4টে কমিশনার শাসিত রাজ্য ছিল। কমিশনারটাকে, কমিশনার একটু উঁচু ছিল, যেমন আমাদের এখন কেন্দ্র শাসিত অঞ্চল আছে, ঠিক তেমনি এইগুলো ছিল দিল্লি, আজমির, মারওয়াড়, কুর্গ আর ব্রিটিশ, কুর্গ ব্রিটিশ বালুচিস্তান। এবার একটা কথা, এইখানে যে 389টা আমরা বলছি এটা কিন্তু পুরো ভারতবর্ষের, তখন কিন্তু ভারত এবং পাকিস্তান আলাদা হয়নি, ঠিক আছে। তো এই 296 এর মধ্যে 292টা হলো ব্রিটিশ ভারতের গভর্নর শাসিত জায়গা থেকে, আর বাকি 4টে কমিশনার শাসিত দিল্লি, আজমির, মারওয়াড় আর কুর্গ। তাহলে এই 292 + 6 মানে হচ্ছে 296, ঠিক আছে। আর টোটাল সিট হচ্ছে 389, তাহলে 389 টোটাল সিট। এবার 389 থেকে যদি আমরা 296 বাদ দিই, তাহলে বাকি থাকে 93। এই 93টা আসন এসেছিল প্রিন্সলি স্টেট থেকে। প্রিন্সলি স্টেট মানে কি, মানে ভারতবর্ষের তৎকালীন ব্রিটিশ শাসন ছিল ঠিকই, কিন্তু পুরোটা তো আর ছিল না। কিছু কিছু জায়গা ছিল যেগুলো কি মানে ওই রাজাদের দ্বারা শাসিত ছিল, রাজারা শাসন করতো ওখানে, ঠিক আছে। এই 93টা সিট এমন ছিল যারা রাজা থেকে, তো তারা বললো যে ঠিক আছে মনোনীত করা হবে। মনোনীত মানে ভোট দিতে হবে না, আপনারা যাদেরকে পাঠাবেন 93টার মধ্যে মানে রাজার প্রতিনিধি আসবে 93, হচ্ছে কথা, ঠিক আছে। এইবার ইলেকশন হলো। ইলেকশন মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোট হলো, ঠিক আছে। ভোটটা কবে হয়, ভোটটা হয় জুলাই আগস্ট মানে মাসে 1946 সালে। এইবার জুলাই আগস্ট মাসে 1946 সালে। তো আমরা প্রথমে 296টাকে দেখি, পরে এই 93টা রাজাদের যে সিট কটা ছিল এগুলো পরে আলোচনা করবো, ঠিক আছে। 296টা টোটালটা দেখা হবে। তো এই 296 এর মধ্যে আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতেছিল 278টা সিট, ঠিক আছে, একাই একটা পার্টিতে। তারপরে মুসলিম লীগ জিতেছিল 73টা সিট, ঠিক আছে। আহ হ্যাঁ, আর আদার যারা ছিল আর কি,
এখানে একটু আমার কিছু ভুল হচ্ছে, আমি সরি, 200, এটা 78টা না, এই জিনিসটা হবে 208টা। হ্যাঁ, এইটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। এই আইএনসি জিতেছিল 208টা সিট, এই তাই বলি এখানে একটা কিছু ভুল হয়েছে, ইন টাইপিং মিস্টেক। এখানে হবে 208টা, অর্থাৎ আইএনসি জিতেছিল 208টা সিট, মুসলিম লীগ 73টা, আর আদার পার্টি ছিল 15টা। টোটাল সিট হচ্ছে 296টা, ঠিক আছে। আর এই বাকি যে এরা না, এরা ভোটে আসেনি ভোট দিতে, বলছে আমরা ভোট দিতে যাবো না। এবার কেন আসেনি তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, কারণ ওরা রাজা। এইবার রাজার কিছু কিছু রাজ্য ছিল তখন, ধরো কিছু ভারতবর্ষের কিছু কিছু জায়গায় রাজত্ব আছে। এবার যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলো তারা তো এদেরকে সরিয়ে দিতে পারতো, তারা তখন সরায়নি কেন, কারণ তখন নানান রকমের তৎকালীন সময় চাপ ছিল। মানে দেখছে বেকার ঝামেলা করে লাভ নাই, এদের তো একটা ক্ষমতা আছে এই 93খানা রাজার, এরা যদি গিয়ে আবার ব্রিটিশের সাথে মিলে যায় এটা পরবর্তীকালে হবে। আর এরা বুঝতে পেরেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ তৈরি করে এরা সংবিধান তৈরি করবে, আর সর্বপ্রথম কাজ হবে এই রাজাদেরকে মানে কি বলবো, ক্ষমতাচ্যুত করা। ওরা বুঝতে পেরেছিল এই রাজা কটা, ওই জন্য এরা ওই ভোটে যায়নি, বলছে আমাদের দরকার নাই, আমরা ভাই রাজা, আমাদের কাছে সব আছে, তোমরা নিজের ভোট করো, ঠিক আছে। এরা বুঝতে পেরেছিল এরা পরবর্তীকালে সমস্যা সৃষ্টি হবে, এটা আমরা পরে আলোচনা করবো, যে এরা ভোটে যায়নি, এইখান থেকেই ভোটে জিতে তারপরে হলো। তো এরা গেল না, এরা বুঝতে পেরে গেছে যে আমাদেরকে আমরা থাকতে পারবো না, মানে ওরা তো জানছে যে রাজত্ব আর থাকছে না, রাজার রাজত্ব শেষ, এবার আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান ঢুকছে, সংবিধান ঢোকা মানে মানে প্রজার হাতে সব চলে যাওয়া, ঠিক আছে। তো এই হলো এতদূর অব্দি, ভোট অব্দি মিটলো। আর হ্যাঁ, এইটা একটু তোমরা সরি মিস্টেক হয়ে গেছে, আমার আইএনসি 208টা সিট জিতেছিল, ঠিক আছে। তো এবার আমরা কি পড়বো, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে। এবার এইখান থেকে একটা প্রশ্ন আছে, প্রথম অধিবেশন হয়েছে 1946 সালের 9 ডিসেম্বর, কোথায় হয়েছিল, এটা একটা প্রশ্ন। দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম হয়েছিল গণপরিষদের সভা, এবং যেখানে গণপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী সভাপতি করা হয় সচ্চিদানন্দ সিনহা মহাশয়কে। এই সচ্চিদানন্দ সিনহা হচ্ছে সব, এই যে যতজন ছিল আর কি মেম্বার, তার মধ্যে সব থেকে বয়স্ক। তো তাকে বললো যে আপনি মানে আপনাকে ইয়ে করা হলো, সভাপতি করা হলো, কিন্তু সেটা দেখো, কার্যনির্বাহী সভা, কার্যনির্বাহী ইংরেজি হচ্ছে টেম্পোরারি, মানে নট পার্মানেন্ট। এটা কবে হয়েছিল, 9 ডিসেম্বর। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রথম অধিবেশন কবে হয়েছিল পড়বে। তার ঠিক দুদিন পরে, অর্থাৎ 11 তারিখ 1946 সালেরই কি হয়েছে, গণপরিষদের দ্বিতীয় সভা, স্থায়ী সদস্য নির্বাচিত করা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এবার প্রশ্ন করতে পারে যে প্রথম গণপরিষদের প্রথম সভাপতি কে, তখন পড়বা সচ্চিদানন্দ সিনহা। যদি বলে প্রথম টেম্পোরারি কে, তাও পড়বে সচ্চিদানন্দ সিনহা। কিন্তু যদি বলে স্থায়ী কিংবা পার্মানেন্ট সভাপতিকে, তখন কিন্তু বলতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এবার আসি তৃতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশন 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যটি স্থাপন করে, যেটি অবজেক্টিভ রেজলিউশন নামে পরিচিত। এই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রিয়াম্বল হবে। প্রিয়াম্বল কি আমরা পরে পড়বো এরপরে। এরপর আসছে চতুর্থ অধিবেশন 1947 সালের 22 জানুয়ারি জওহরলাল নেহরু উত্থাপিত করে দ্য অবজেক্টিভ রেজলিউশন, যেটা সরি উত্থাপিত করেছিল আর কি, সেটা গৃহীত হলো, মানে সবার দ্বারা গৃহীত করা হলো অ্যাসেম্বলিতে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। তারপর কি হলো পঞ্চম অধিবেশন, মানে 5 নম্বর, 22 জুলাই 1947 রাষ্ট্রীয় পতাকা, আমাদের যে রাষ্ট্রীয় পতাকা সেটাকে গৃহীত করা হলো 22 জুলাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জিকের দিক থেকে, যে কবে ভারতের রাষ্ট্রীয় পতাকা গৃহীত হয়, 22 জুলাই 1947, ঠিক আছে। এখানে খুব ইম্পর্টেন্ট সেগুলোই তুলে ধরা হয়েছে। তো এই পিডিএফটা তোমরা নিয়ে রাখলেই তোমাদের যথেষ্ট, আর এইটা একবার করে ভিডিওটা দেখলেই তোমাদের পুরো রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো ষষ্ঠ অধিবেশন পড়বো। ষষ্ঠ অধিবেশন কি হয়েছিল, 15 আগস্ট 1947, যেটা রাত্রেবেলায় আমরা দেখতে পাই, পিছন দিকে দেখবা যে ওই সভা হয় না, সবার ছবি দেখতে পাবে ইতিহাস বইয়ে। তো ওই 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে সেই রাত্রেবেলায়, আর ভারতবর্ষ দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ হয়ে যায়, একটি ভারতবর্ষ অপরটি পাকিস্তান, ঠিক আছে। এটা হচ্ছে ষষ্ঠ অধিবেশন। তারপরে কি হলো সপ্তম অধিবেশন 29 আগস্ট, এই 15-র পর 29 আগস্ট 1947 সাল, বছর একই। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয় ডক্টর বি.আর. আম্বেদকর। এটা খুব ইম্পর্টেন্ট কমিটি, এই কমিটিটা দিয়ে প্রশ্ন দেয় যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে, তখন ডক্টর বি.আর. আম্বেদকর বলতে হবে। অষ্টম অধিবেশন আসছে, অষ্টম অধিবেশন কবে, আগস্ট মাস শেষ, আগস্টের 1947 মানে শেষ, তারপরে আর হয়নি 47 সালে, একদম ডাইরেক্ট 48 আসছে। 16 জুলাই 48 হরেন্দ্র কুমার মুখার্জির পাশাপাশি গণপরিষদের দ্বিতীয় সভাপতি হয়েছিল বি.টি. কৃষ্ণমাচারী। মানে
সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী, আর সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি। এবার তার পাশাপাশি আর একজন সহসভাপতিকে নির্বাচিত করা হলো, যার নাম হচ্ছে ভিটি কৃষ্ণমাচারী। ঠিক আছে, এবার নবম অধিবেশন 26শে নভেম্বর 1949 সাল গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান পাস এবং গৃহীত হয়। এইটা একটা প্রশ্ন যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সাল। এটা মনে রাখতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে আসি দশম অধিবেশন 26শে জানুয়ারি 1949, গণপরিষদের শেষ সভা। ভারতীয় সংবিধানের 395টি ধারা, 22টি খণ্ড, 8টি অনুসূচি সবার সদস্যদের দ্বারা সই করালো, সবাই সই করে দিল, এবং সকল ভারতবাসীর দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হয়ে গেল, যে আমরা ভারতকে সংবিধানটাকে গ্রহণ করলাম। ঠিক আছে, এই হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ। এতদূর অবধি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান তৈরি করে দিল এবং ওদের কাজ শেষ হলো। এরপর আমরা আস্তে আস্তে পড়বো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বি.এন. রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত ছিলেন। মানে দেখো, সংবিধান সভাতে তৈরি ছিলেন অনেক লোকই, এবার আমরা তাদের সমালোচনা করছি না, কিন্তু যারা যারা ছিলেন তাদের মধ্যে যেমন ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, বি.এন. রাও, জওহরলাল নেহরু, এনারা ছিলেন খুব এডুকেটেড পার্সন। কিন্তু সবাই যে এডুকেটেড পার্সন ছিলেন তার মানে নয়, কারণ যারা ভোটে জিতে এসেছিলেন না, তারা কিন্তু ডাইরেক্ট মানে ভোটে জেতেনি। মানে তাদের তোমার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা ভোটে জিতে এসেছিল তারা কিন্তু ডাইরেক্ট ভোটে জেতেনি, তাদেরকে ওই 1935 সালে যে ভোট হয়েছিল, ঠিক আছে, মানে যেটাতে কংগ্রেস জিতেছিল, সেই ভোটে সেখানে ভোট হয়েছিল, এবং ওই 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে লেখা ছিল যে তারাই ভোট দিতে পারবে একমাত্র যাদের একটা সম্পত্তি ছিল প্রচুর পরিমাণে, অনেক মানে এডুকেটেড পার্সন, অনেক কিছু ছিল, তারাই ভোট দিয়েছিল। এবার তারা কত পার্সেন্ট? তারা মাত্র 10%, মানে 90% লোক ভোটই দিতে পারেনি। ওই 10% লোকের ভোটে ধরো রাজ্যের এমএলএ নির্বাচিত হলো, আর ওই এমএলএ রা আবার তখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা আছে সদস্য, তাদের নির্বাচিত করলো। তাই যে ওখানে সবাই ইন্টেলিজেন্ট এবং আইনজ্ঞ তা এটা কিন্তু থেকে বলা যায় না। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ, বি.এন. রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সংবিধান রচনার সময়কাল কত ছিল? এটা একটা প্রশ্ন দিয়ে দেয় ডাইরেক্ট। তো এই প্রশ্নটা উত্তরটা হবে 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, তারপরে আমরা পড়বো কি সংবিধান রচনার মূল নথি তৈরি করার দায়িত্ব, মানে মূল নথি যে কি লেখা থাকবে সংবিধানে সেটাকে বলা হয় খসড়া, যতক্ষণ না সেটা আইনে পরিণত হচ্ছে। তো এই ড্রাফটিং কমিটি যেটাকে বলা হয়, তার কমিটি যেটা খসড়া কমিটি, সেটাকে ইংরেজিতে বলি ড্রাফটিং কমিটি। এই কমিটির চেয়ারম্যান আমরা আগেই বললাম কে ছিল, ডক্টর বি.আর. আম্বেদকর। ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই। খসড়া কমিটি 6 মাসের কম সময়ে সংবিধান খসড়া প্রস্তুত করে দেয়। মানে সংবিধানটাকে বলেছে কেমন হবে আপনি তৈরি করুন, ওর পুরো কমিটি এত তাড়া, তখন বুঝতেই পারছো কিরকম যত তাড়াতাড়ি পারা যায়, কারণ সেই সময় আমরা মানে স্বাধীনতা নিচ্ছি। ঠিক আছে, বেশি লেট করা ঠিক নয়। তো 6 মাসের মধ্যে প্রস্তুত করে দিয়েছিল সংবিধান পুরো, আমাদের এত বড় সংবিধান। ভাবো কি অবস্থা, কত ইন্টেলিজেন্ট ছিল আর কত পড়াশোনা করে তৈরি করেছিল। ঠিক আছে, তারপরে এবার আসবো আমরা প্রিয়াম্বল। তো প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বল মানে আমরা পড়ি, প্রিয়াম্বল হচ্ছে বাংলায় যাকে বলা হয় প্রস্তাবনা, অনেকে উদ্দেশিকা বলে, অনেকে মুখবদ্ধ বলে। এবার প্রিয়াম্বলটা আমি যদি আমার নিজের ভাষায় বলি, তো প্রিয়াম্বল হচ্ছে একটা এমন জিনিস যেটা পড়লে তুমি সেই মানে জিনিসটা সম্পর্কে পুরো অবগত হতে পারবে। যে বইটা সম্পর্কে পড়তে চাইলে যেমন আমরা সারমর্ম পড়ি কোনো গল্প সম্পর্কে পড়লে, ঠিক তেমনি। আর তার থেকেও যদি মানে আমি অ্যাডভান্সে বলি, তাহলে এখনকার মুভির ট্রেলার দেখলে যেমন আমরা বুঝতে পারি যে মুভিটা কেমন হবে, ঠিক তেমনি প্রিয়াম্বল পড়লে আমরা বুঝতে পারবো যে সেই মানে যে জিনিসটা সম্পর্কে পড়ছি, বিশেষ করে কনস্টিটিউশন, সেটা কেমন হবে। তো দেখো আমি এখানে দুটো ইংলিশ প্লাস বাংলা দুই ভার্সন দিয়েছি এখানে আছে। আমি এটা একবার তাও পড়ে দিচ্ছি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিয়াম্বলটা দেখো, প্রথম যে ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখানে যা যা লেখা আছে পুরোটা ইম্পর্টেন্ট। এই পুরোটার মধ্যে একটা কনস্টিটিউশনের মানে চিন্তাধারা ঢুকে আছে। ঠিক আছে, এই অবজেক্টিভ রেজলিউশন যেটা পাস করে দিয়েছিল না জওহরলাল নেহরু, এটাই কিন্তু প্রিয়াম্বল রূপে চলে এসেছে। মানে মোটামুটি কেমন হবে না হবে, তো দেখো এখানে লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ দ্য কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারগেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief and faith and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual
and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to our slaves to Constitution of India. ঠিক আছে, এইটা কিন্তু অনেক পরীক্ষাতে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যায়, প্রিয়াম্বল সম্পর্কে বলুন তো, কিংবা প্রিয়াম্বলটা বলুন তো। তো ইংলিশটাও বলতে পারে, বাংলাটাও বলতে পারে। তো মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারো, এগুলো বড় পরীক্ষার ইন্টারভিউ ছাড়া দেয় না। ঠিক আছে, বলতে পারলে তো খুবই ভালো। তো এবার প্রিয়াম্বলের আমরা কিছু কিছু ওয়ার্ড সম্পর্কে পড়বো। এই ওয়ার্ড যেগুলো পড়লাম না, এই ওয়ার্ডের ভিতরে বিরাট, মানে ওই ওয়ার্ড নিয়ে কিছু কিছু বই তৈরি হয়ে যাবে যদি আমরা পড়তে চাই। তো আমাদের বই পড়ে লাভ নেই এখন, আমরা জাস্ট জিনিসটা সম্পর্কে জানবো। এই সোভারেন কথাটার অর্থ কি? সোভারেন কথাটার বাংলা অর্থ হচ্ছে সার্বভৌমিকতা। তো এই সার্বভৌমিকতা সম্পর্কে দেখো, অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত বিষয়ে চূড়ান্ত রূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত রাষ্ট্র। মানে কি, ধরো আমাদের ভারতবর্ষের অভ্যন্তরীণ মানে ভারতের ভেতরকার যাই হোক আর বা বাইরের যাই হোক, সেই সম্পর্কে কিন্তু আমরা স্বাধীন, কারো কোনো চাপ নিয়ে আমরা কাজ করি না, কিংবা কারো কাছে মাথা নত করি না। এর একটা জ্বলন্ত উদাহরণ দিতে চাইলে, এই যে আমাদের কাশ্মীরের 370 ধারা বাতিল করলো আর কি রাজ্য, ভারত সরকার, যেটা হচ্ছে ভারতের একদমই ইন্টারনাল মানে ম্যাটার। সেইটা নিয়ে কিন্তু ভারত কারো কাছে মাথা নত করেনি, কিংবা কাউকে পারমিশন জিজ্ঞেস করেনি যে এটা কি করব না করব না। কারণ এটা ভারতের ইন্টারনাল ম্যাটার, আর ভারত সোভারেন মানে সার্বভৌমিক, কারো কাছে মাথা নত করবে না। এছাড়াও তুমি যদি দেখো যে ভারত ধরো বাইরের কোনো একটা রাষ্ট্র, যেমন আমেরিকার সাথে কেমন সম্পর্ক রাখবে, সেই সম্পর্কে কিন্তু ও কারো কাছে জিজ্ঞেস করতে চায় না। চাইনার কাছে জিজ্ঞেস করে না যে আমি কেমন ভালো সম্পর্ক রাখবো নাকি মাথা নত করবো, কারণ ভারত সোভারেন। এবার কিছু কিছু ডিপ্লোম্যাটিক জিনিস আছে, সেগুলো আলাদা, সেটা আলাদা, ভালো করে ইন্টারন্যাশনাল রিলেশনটা পড়লে বোঝা যায়। ঠিক আছে, এবার আসি সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথাটার অর্থ হচ্ছে বাংলা কথা সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক যেটা মানে তন্ত্র যেটা, সেটা হচ্ছে কিন্তু কমিউনিস্ট থেকে নেওয়া। কিন্তু আমাদের এখানে যে সোশ্যালিস্টটা আছে, এইটা হচ্ছে মানে সমাজতান্ত্রিকটা যেটা আছে সেটা হচ্ছে গান্ধীজি এবং নেহেরুর একটা মিশ্রিত সোশ্যালিস্ট। এটা কি, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে মানে রাষ্ট্র যেসব অর্থনৈতিক ক্ষেত্র আছে, বিশেষ করে ব্যাংক যেমন একটা অর্থনৈতিক ক্ষেত্র, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তির মালিকানা থাকবে না। যেমন দেখো আমাদের রাষ্ট্রে অর্থনৈতিক যেসব ব্যাংক আছে, সেগুলোর মালিকানা কিন্তু ভারত সরকার, ঠিক আছে। মানে ওগুলো অনেক কিছু ব্যাপার আছে, প্রাইভেট ব্যাংক আছে কিন্তু ওইগুলোর নিয়ন্ত্রণ করে ভারত সরকার, ঠিক আছে। প্রাইভেট ডাইরেক্ট সবকিছু করতে পারে না, তাদেরকে ভারত সরকারের নিয়ম মেনেই করতে হয়। তারপর কি, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে। অর্থনৈতিক ক্ষেত্র যেটা বললাম সেটা সম্পূর্ণ রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হবে। উৎপাদনের উৎসগুলি, অর্থাৎ যেখান থেকে পণ্য উৎপন্ন হয়, যে কোনো জিনিস, যেমন খনিজ তেল, তারপরে খনিজ দ্রব্য, এইসব মালিকানা, উৎপন্ন দ্রব্য সামগ্রী বন্টন ব্যবস্থা, মানে কিভাবে কি ভাগ হবে, সবকিছু রাষ্ট্রের দ্বারা পরিচালনা হবে এবং নিয়ন্ত্রিত হবে। তারপরে আসি সেকুলার। তো সেকুলার কথাটার অর্থ সবাই আশা করি জানো। সেকুলার কথার বাংলা অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ কি, রাষ্ট্রের কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্মকে বলবে না যে এটা খারাপ কি এটা ভালো। ধর্মের কোনো করও আরোপ করবে না যে তুমি এই ধর্মে দাও তাহলে এত টাকা করে ট্যাক্স লাগবে তোমাকে। এটা কি হয় আমাদের দেশে? কখনোই হয় না। দেশের কোনো জাতীয় ধর্ম থাকবে না যে হ্যাঁ এটা আমার জাতীয় ধর্ম, দেশের কোনো জাতীয় ধর্ম নেই। এবং রাষ্ট্র প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন এবং প্রচার করতে পারে। মানে আমাদের এখানে সব নিজের নিজের ধর্ম পালন করে, কেউ কাউকে বাধা দেয় না। এটাই হচ্ছে এই ক্ষমতাটা আমাদেরকে কে দিয়েছে? এটা দিয়েছে ভারতীয় সংবিধান। তাই আমাদের সংবিধানকে সবাইকে সম্মান করে এবং মেনে চলা উচিত, ঠিক আছে। এরপর আসি ডেমোক্রেটিক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই সরি ডেমোক্রেটিক সম্পর্কে একবার বলে দিই। ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্র, আশা করি সবাই জানো। তো এই ডেমোক্রেটিক কি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। ঠিক আছে, মানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রাপ্তবয়স্করা ভোট দিবে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ। এবার এই প্রত্যক্ষ ভোট আর পরোক্ষ ভোট কি, সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এবার আসি রিপাবলিক। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক। মানে কি, মানে হচ্ছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদ, মানে আমাদের যে শাসন করে তাদের পদ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আরো সব আছে, তো আমরা স্পেশালি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলছি। এই পদ হবে শাসনতান্ত্রিক প্রধান রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত করবে। অর্থাৎ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীদের যে পদ, এগুলো আমরা নির্দিষ্ট মানে আমাদের প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হয়। এমন তো নয় যে এই পদগুলো
মানে বংশানুক্রমিক, যে ওর ছেলে যে আছে তার ছেলেই প্রধানমন্ত্রী হবে, কিংবা যে আছে তার মানে ছেলেই মুখ্যমন্ত্রী হবে, এমন কোনো রুলস নেই। আমাদের দেশ পুরোপুরি রিপাবলিক, ঠিক আছে, যে কেউ হতে পারে। এইটাই হচ্ছে এই রিপাবলিক কথার অর্থ। এবার আসি গুরুত্বপূর্ণ তথ্যতে। গুরুত্বপূর্ণ তথ্য কি বলছে? ভারতের সংবিধান প্রস্তাবনার ধারণা গৃহীত হয় আমেরিকার সংবিধান থেকে, যেটি পৃথিবীর প্রথম সংবিধানযুক্ত প্রস্তাবনাযুক্ত সংবিধান। এটা একটা প্রশ্ন, যে পৃথিবীর প্রথম প্রস্তাবনাযুক্ত সংবিধান কোনটা, তখন কিন্তু বলতে হবে আমেরিকার সংবিধান, ঠিক আছে। এবং এখান থেকে এবার একটা কথা বলি, আমাদের সংবিধানটা না, মানে যেসব ভাগ আছে, বিভিন্ন ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো সব পড়বো। তো প্রিয়াম্বল, এগুলো একটা মানে দেশ থেকে নেওয়া হয়েছে। কি হয়েছে, আমাদের যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিল, ওরা সব দেশের মানে সংবিধান পড়েছে, এবার যেখান থেকে যেটা ভালো পেয়েছে সেগুলোকে তুলে নিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তার জন্য আমাদের সংবিধানটা সব থেকে জটিল সংবিধান বলা হয়। তো কি হয়েছে এবার, আহ, ভারতের সংবিধান প্রস্তাবনার ধারণা গৃহীত হয় এবং আমেরিকার সংবিধান থেকে, যেটি পৃথিবীর প্রথম সংবিধানযুক্ত এই প্রস্তাবনাযুক্ত সংবিধান, ঠিক আছে। এবার দ্বিতীয় পয়েন্টটা দেখি, 1976 সালে আর কি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, মানে সংবিধান তো সংশোধন হয় 1 2 3 করে সংবিধান সংশোধন হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট, কততম সংশোধন, তো এগুলো পরে পড়বো। তো 76 সালে 42তম হয়েছিল। এটাকে মিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলা হয়, মানে এত সংবিধান সংশোধন হয়েছিল এটাতে, যেটাকে মিনি সংবিধান সংশোধন মানে সংবিধান বলা হয়। এই সময় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও সংহতি, এই কথাগুলো সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ পর্যন্ত ভারতীয় সংবিধান প্রস্তাবনায় মাত্র একবার সংশোধন করা হয়েছে। অর্থাৎ এই যে সমাজতান্ত্রিক, ঠিক আছে, সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ মানে যে সেকুলার, এবং জাতীয় ঐক্য ও সংহতি মানে ইন্টিগ্রিটি, এই কথা তিনটে কিন্তু অ্যাড ছিল না আমাদের প্রস্তাবনায়। এটা কবে অ্যাড করা হয়েছে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটাই প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে সংবিধান কিন্তু আজ পর্যন্ত একবারই সংশোধন হয়েছে, সেই ডেটটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো প্রশ্ন আসবে, আজ পর্যন্ত কতবার সংবিধানের প্রস্তাবনা সংশোধন হয়েছে? সরি, আমি ভুল বললাম হয়তো আগে, সংবিধান অনেকবার সংশোধন হয়েছে, কিন্তু সংবিধানের প্রস্তাবনা কবার সংশোধন হয়েছে? সংবিধানের প্রস্তাবনা একবারই সংশোধন হয়েছে, ঠিক আছে। এরপর দেখো, গুরুত্বপূর্ণ তথ্য আরো আছে, সেগুলো দেখে নিই একটু। যেমন এই যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে থাকাকালীন সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন হয়েছিল, অর্থাৎ প্রস্তাবনাটি যে সংশোধন হয়েছিল প্রস্তাবনাটা, তো সেটার সময় কে প্রধানমন্ত্রী ছিলেন? তো তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তারপরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে রচিত হয়েছে, মানে আমাদের যে সংবিধানের প্রস্তাবনাটা রচনা হয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা আছে তাকে অনুসরণ করা হয়েছে, ঠিক আছে। এবার আর একটা কথা জেনে রাখো, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রণেতাগণ আবার কোথা থেকে নিয়েছে প্রস্তাবনাটা? তারা নিয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে। এটা পড়ে না, তবে এটা জেনে রাখা উচিত, ঠিক আছে। আর লাস্ট যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা, তারপরে আমরা মানে ভাগে ঢুকে যাব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। এটা একটা দারুণ প্রশ্ন পড়বে, যে ভারতীয় সংবিধানের কোন অংশটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলে মনে করা হয়? অপশন থাকবে প্রিয়াম্বল, অপশন থাকবে ফান্ডামেন্টাল রাইট, অপশন থাকবে ডিপিএসপি। তোমরা করে দিবা প্রস্তাবনা কিংবা প্রিয়াম্বল, ঠিক আছে। এইবার করবো কি, পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার দেখো, আমাদের ভারতের সংবিধানে কিন্তু অনেকগুলো পার্টস আছে, ঠিক আছে। তা আমাদের 1949 সালে যখন সংবিধান যখন তৈরি হলো আর কি, তখন 395টি ধারা আর 22টি পার্ট মানে ভাগে ভাগ করা ছিল, আর 8টি অনুসূচি ছিল মানে শিডিউল, ঠিক আছে, এই 8টি। আর বর্তমানে মানে ভারতীয় সংবিধানে 470টির বেশি ধারা মানে চলেছে, এবং 25টি খণ্ডে ভাগ আছে, ঠিক আছে। আর 12টি অনুসূচি, এই 8টি অনুসূচিটা কেটে দিতে হবে, এটা ডবল হয়ে গেছে। তো বর্তমানে এই 470টি ধারা, এবার এই 470টি ধারা যদি তুমি পড়তে যাও তাহলে তোমার মাথা পাগল হয়ে যাবে। এবার এই 470টি ধারাকে মনে রাখার কিছু পদ্ধতি আছে, আমাদেরকে সেইগুলো পড়তে হবে, ঠিক আছে। এবার কি পদ্ধতি? আমাদেরকে না এই পার্টস গুলো পড়তে হবে, এই পার্ট মানে কোন পার্টে কি দেওয়া আছে। যেমন দেখো, এইটা আলোচনা করব। এবার এটা কি, ধরো পার্ট এ, পার্ট 1 নম্বর আছে, তো এই পার্ট 1 নম্বরের ধারা আছে 1 থেকে 4 নম্বর ধারা, আর আলোচনা করা আছে ইউনিয়ন ও তার ভূখণ্ড। এইবার তোমাকে যদি প্রশ্ন দেয় যে 3 নম্বর ধারায় কি আছে, তাহলে তুমি কিন্তু হঠাৎ তোমার মাথায় মনে থাকবে যে 3 নম্বর ধারা অর্থাৎ পার্ট 1 পড়ছে,
1 থেকে 4 নম্বর ধারা, অর্থাৎ আর যাই হোক ওটা ইউনিয়ন ও তার ভূখণ্ড সম্পর্কিতই আলোচনা করা আছে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এবার এইগুলো আমরা আরো পড়বো, ইউনিয়ন ও তার ভূখণ্ড কি, নাগরিকত্ব কি, মৌলিক অধিকার কি, নির্দেশমূলক নীতি, ঠিক আছে। তো চলো এইগুলো আগে পার্টটা দেখে নিই, তারপরে দেখছি। পার্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে, পার্ট ওয়ান ধারা হচ্ছে 1 থেকে 4, ইউনিয়ন ও তার ভূখণ্ড, ঠিক আছে। পার্ট টু যেটা হচ্ছে 5 থেকে 11 নম্বর ধারা, সেটা হচ্ছে নাগরিকত্ব, ঠিক আছে। নাগরিকত্ব মানে সিটিজেনশিপ, একটা দেশের যে নাগরিকত্ব কিভাবে পাবে কি, সব আলোচনা করা আছে এখানে। তারপর পার্ট থ্রি যেটা, সেটা হচ্ছে 12 থেকে 35 নম্বর ধারা, সেটা কি মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা আছে। তারপর কি পার্ট ফোর কত নম্বর ধারা, 36 থেকে 51 নম্বর ধারা, সেটা কি আছে, নির্দেশমূলক নীতি। হুম, এগুলো তোমরা একটু জাস্ট মনে রাখো, পরে এগুলো সম্পর্কে আবার ফুল ডিটেলস আলোচনা করবো এগুলো কি, সেগুলো, ঠিক আছে। তারপরে পার্ট 4A একটাই ধারা আছে, 51A, কি আছে, মৌলিক কর্তব্য, ঠিক আছে। তারপরে পার্ট 5 মানে 5 নম্বর যেটা পার্ট, সেটা কি আছে, কত নম্বর ধারা, 52 থেকে 51 নম্বর ধারা, ইউনিয়ন, ঠিক আছে। ইউনিয়নটা কি, ইউনিয়ন হচ্ছে বিশেষ করে সেন্ট্রাল সম্পর্কে যা যা আলোচনা করা আছে আমাদের, মানে আমাদের কেন্দ্র সরকার সম্পর্কে এইটাতে আছে। তারপর কত, এবার ধরো তোমাকে বললো কেন্দ্র সরকারের থেকে কিছু প্রশ্ন তোমার মাথায় চলে আসবে, 52 থেকে 51 নম্বর ধারাতে আছে, তার মানে ইউনিয়ন থেকে যাই হোক প্রশ্ন আছে। তারপরে পার্ট ছয় কি আছে, 152 থেকে 237 নম্বর ধারা, রাজ্য সমূহ, রাজ্যদেরকে কি কি ক্ষমতা দেওয়া আছে, কি সব এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তারপরে পার্ট সাতে প্রথম তফসিলের বি অংশের রাজ্য সমূহ, মানে এটা ডিলিট হয়ে গেছে, এটা আমরা পরে পড়বো। মানে প্রথম তফসিল আছে না, ওই তফসিলের বি অংশের যে রাজ্য সমূহ সেইগুলো, ঠিক আছে। তারপরে পার্ট 8, পার্ট 8 হচ্ছে 239 থেকে 242 নম্বর ধারা, কেন্দ্রশাসিত অঞ্চল, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর পার্ট 9 ধারা কত, 243 থেকে 243 ও। আচ্ছা, এই 243 থেকে 243 ও মানে কি, 243 তো তারপরে ধারাটা হবে 243A, তারপর 243B, সি, 243D, এই করতে করতে 243 ও। তো এই ধারা 9, পার্ট 9-এ আছে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। তারপর দেখো 9A ধারা কত, এই যে 43 ওর পড়া হবে 43P থেকে 43ZG পর্যন্ত, যে আছে মিউনিসিপ্যালিটি। জেড জি মানে ধরো পি থেকে জেড এসছে, এবার জেড এ, জেড বি, জেড সি, জেড ডি করতে করতে জেড জি পর্যন্ত মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তারপরে দেখো পার্ট 9B ধারা কত, 243 ZH, মানে এখান থেকে যেটা শেষ হচ্ছে তারপরে এখানে শুরু হচ্ছে, ZH থেকে 243 ZT, সমবায় সমিতি। তারপরে পার্ট 10 ধারা কি, 244 থেকে 244A, তপশিলি এবং উপজাতি এলাকা। পার্ট 11 ধারা হচ্ছে 245 থেকে 263, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। পার্ট 12 ধারা 264 থেকে 230A, আর্থিক সম্পর্ক, রাজস্ব বন্টন, চুক্তি ও মামলা। তারপরে আছে পার্ট 13, 301 থেকে 307 নম্বর, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, মানে এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই পার্ট 13 মানে 13 নম্বরে। এবার পড়ি পার্ট 14, 308 থেকে 323, ইউনিয়ন ও রাজ্যের অন্তর্গত সার্ভিস, এগুলো বিশেষ করে সিভিল সার্ভিস সম্পর্কে আলোচনা করা হয়েছে, এগুলো আমরা পড়বো। তারপরে পার্ট 14A মানে 14A, 323A থেকে 323B, ট্রাইব্যুনাল সমূহ। হ্যাঁ, এখানে যেটা ইম্পর্টেন্ট, এই যে পার্ট 15, 324 থেকে 329A, কি আছে, নির্বাচন আছে, মানে আমাদের যে ভোট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, কিভাবে কি নির্বাচন হবে, নির্বাচন কমিশনের কি ক্ষমতা, পুরো এখানে আছে, ঠিক আছে, এগুলো আমরা পড়বো। তারপরে আছে তোমার 16, পার্ট 16 মানে হচ্ছে 330 থেকে 342, নির্দিষ্ট শ্রেণীর জন্য বিশেষ সুবিধা। তারপরে পার্ট 17তে আছে 343 থেকে 351, ভাষা সমূহ, আমাদের বিভিন্ন ভাষা সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে 18 নম্বর পার্ট, 352 থেকে 360, জরুরি অবস্থা, এটা একটা খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, যে আমাদের এমার্জেন্সি যেটা আর কি, ন্যাশনাল এমার্জেন্সি, ইকোনমিক্যাল এমার্জেন্সি, এগুলো কি সব এখানে আলোচনা করা হয়েছে, এগুলো আমরা পড়বো। তারপরে পার্ট 9 আছে বিবিধ ক্ষেত্রগুলি, যেটাকে আমরা ইংরেজিতে বলি মিসলেনিয়াস। তারপরে পার্ট 20 সংবিধান সংশোধন, এটা পার্ট 19 বললাম তো, যাই হোক। তারপরে আছে তোমার পার্ট 20, 368 নম্বর ধারা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। পার্ট 20-তে কি আছে, খুব সোজা, সংবিধান সংশোধন, মানে আমাদের যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন করতে গেলে আমাদেরকে কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে, এখানে সেটা আলোচনা করা আছে এই পার্টে, ঠিক আছে, 368 নম্বর ধারা। তারপরে আছে
21, 369 থেকে 392, অস্থায়ী পরিবর্তন কালীন এবং বিশেষ উপবদ্ধ। ঠিক আছে, তারপর আছে পার্ট 22, 393 থেকে 395, সংক্ষিপ্ত নাম, প্রারম্ভ, হিন্দি ভাষা প্রাধিকৃত, পাঠ ও নিরসন। এই হচ্ছে আমাদের আজকের কনস্টিটিউশন সম্পর্কে তোমাদের যতটা পারলাম আজকে দিলাম, বুঝিয়ে বললাম। তো এরপর আমরা এর পরের সিজনে তফসিলটা একটু পড়বো এবং বিভিন্ন ভাগে আমরা ঢুকে যাব। ঠিক আছে, এবং সেই ভাগগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যদি কোনো ভুল হয়ে থাকে মানে বলতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ধন্যবাদ।